প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্নের অষ্টম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নং 6 নিয়ে। তো এই প্রশ্নটার মধ্যে অর্থাৎ আমাদের 6 নং প্রশ্নের মধ্যে সম্পূর্ণটাই নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা সম্পর্কিত কিছু লেনদেন দেওয়া আছে। তো সেই লেনদেনগুলো থেকে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু দেখে নেব আমাদের যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো দ্বারা কোন লেনদেন আমাদের প্রাপ্তি সাইডে যাবে বা প্রাপ্তি জাবেদায় যাবে এবং কোন লেনদেন আমাদের প্রদান জাবেদায় যাবে। প্রথমেই যদি আমরা সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি, পরবর্তীতে খুব ইজিলি আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখে বলা হয়েছে শহীদের নিকট 5% বার্তায় নগদে বিক্রয় করা হয়েছে 8,000 টাকা। যদি আমরা 8,000 টাকার 5% করি তাহলে এখানে হবে 400 টাকা। সো এটা তো একটা কারবারি বার্তা কখনোই আমাদের হিসাবের কোনোটার মধ্যেই অন্তর্ভুক্ত হয় না, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিব। যদি আমরা 8,000 থেকে 400 বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবে 7,600 টাকা। সো যখন আমরা এন্ট্রিগুলো করব তখন 7,600 টাকার এন্ট্রি আমরা প্রত্যেকটাতে করব। এখন কথা হচ্ছে, যেহেতু বলা হয়েছে নগদে বিক্রয় করা হলো, তাই অবশ্যই এটা প্রাপ্তি জাবেদায় যাবে, অর্থাৎ তাহলে এটাকে আমরা অন্তর্ভুক্ত করব নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি নভেম্বরের 4 মালিহা অ্যান্ড সন্সের নিকট 5,400 টাকা প্রাপ্তি এবং বার্তা প্রদান করা হলো 100 টাকা। তার মানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি প্রাপ্তি, অর্থাৎ এটা প্রাপ্তি সাইডে যাবে, আমাদের প্রাপ্তি জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এখানে আমরা বার্তা প্রদান করা হয়েছে 100 টাকা। তারপর দেখতে পাচ্ছি ক্যালকুলেটর ক্রয়, যেহেতু আমরা ক্রয় করেছি, সাধারণত ক্রয় করলে আমাদের নগদ প্রদান করতে হয়, তাই এটা চলে যাবে নগদ প্রদান জাবেদার মধ্যে। তাহলে এটা আমরা নিয়ে যাব নগদ প্রদান জাবেদার মধ্যে। এরপর দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ প্রাপ্তি। আমরা যখন বিনিয়োগের সুদ প্রাপ্তি হয়, এখানে যেহেতু বলাই আছে প্রাপ্তি, সো অবশ্যই এটা প্রাপ্তি জাবেদার মধ্যে যাবে। আমরা কিন্তু এই ছোট ছোট কথা দেখেই বুঝতে পারবো কোনটা প্রাপ্তি জাবেদায় যাবে এবং কোনটা প্রদান জাবেদায় যাবে। এরপর দেখতে পাচ্ছি জামাল ট্রেডার্সকে 3,500 টাকার পুনঃনিষ্পত্তিতে 3,300 টাকা প্রদান করা হয়েছে। আবার দেখো এখানে আমরা প্রদান করেছি, তার মানে এটা আমাদের প্রদান জাবেদার মধ্যে যাবে, অর্থাৎ আমাদের নগদ প্রদান জাবেদার মধ্যে চলে যাবে। এরপর দেখতে পাচ্ছি অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে 2,500 টাকা। তাহলে এখানে যেহেতু পরিশোধ করেছি, পরিশোধ আর প্রদান কিন্তু দুইটা প্রায় সেমই, তার মানে আমরা যেহেতু পরিশোধ করেছি এটা আমাদের চলে যাবে নগদ প্রদান জাবেদায়। যখন আমরা ঋণ গ্রহণ করি, ঋণ গ্রহণ করা হলে আমাদের নগদ টাকার বৃদ্ধি ঘটে, সো এখানে আমাদের প্রাপ্তি হবে, অর্থাৎ আমাদের প্রাপ্তি জাবেদার মধ্যে এটা চলে যাবে। এরপরে সবার শেষে দেখতে পাচ্ছি 5% বার্তায় চেকে পণ্য ক্রয় করা হয়েছে 30,000 টাকা। এখন 30,000 টাকার যদি আমরা 5% করি, 30,000 টাকার 5% করা হলে হবে 1,500 টাকা। তার মানে আমরা যখন এন্ট্রিগুলো করব 30,000 টাকা থেকে 1,500 টাকা মাইনাস করে আমরা এখানে এন্ট্রি করব 28,500 টাকার, অর্থাৎ যখন আমরা টাকার অ্যামাউন্টটা লিখব তখন সেখানে হবে 28,500 টাকা। এবং যেহেতু এটা ক্রয় করা হয়েছে, সো আমাদের এখানে প্রদান জাবেদার মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো এই ছিল আমাদের লেনদেনগুলো। এখন আমরা দেখি আমাদের ক নাম্বার প্রশ্ন, বলা হয়েছে উপযুক্ত তথ্য থেকে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমে আমরা যে 400 টাকা এবং 1,500 টাকা দেখলাম, এটা হচ্ছে আমাদের কারবারি বার্তা। কারবারি বার্তাগুলো কখনো আমাদের হিসাবের বইতে অন্তর্ভুক্ত হয় না। তো এটাকে যদি আমরা বাদ দিয়ে বলি, আমাদের বলা হয়েছে নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো। নগদ বার্তা দুই ধরনের হয়, একটা বার্তা প্রাপ্তি এবং আরেকটা হচ্ছে বার্তা প্রদান। তো একটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে বার্তা প্রদান করেছি 100 টাকা, তার মানে এখানে আমাদের প্রদত্ত বার্তা হয়েছে 100 টাকা। এবং এখানে কিন্তু আমরা আরও একটা বার্তার পরিমাণ দেখতে পাচ্ছি, এখানে আমাদের বার্তা প্রাপ্তি হয়েছে, এখানে আমাদের প্রাপ্ত বার্তার পরিমাণ তৈরি হয়েছে 200 টাকা। তাহলে দেখো প্রথমে 100 টাকা সেটা হচ্ছে আমরা প্রদান করেছি এবং বার্তা প্রাপ্তি আমাদের হয়েছে 200 টাকা, এবং এই দুইটাই হচ্ছে আমাদের
নগদ বাট্টার পরিমাণ। তাহলে যদি আমরা নগদ বাট্টার মোট পরিমাণ নির্ণয় করতে চাই, প্রদত্ত বাট্টা 100 টাকা এবং প্রাপ্ত বাট্টা 200 টাকা, তাহলে টোটাল আমাদের বাট্টার পরিমাণ দাঁড়াচ্ছে 300 টাকা। এরপর চলে যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। সো এখান থেকে আমরা এখন নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করব। প্রাপ্তি জাবেদা প্রস্তুত করার জন্য কোন কোন লেনদেন প্রাপ্তি জাবেদায় যাবে সেটা তো আমরা প্রথমেই আইডেন্টিফাই করে ফেলেছি। তাহলে ছিল নভেম্বরের 1 তারিখ ছিল আমাদের, প্রথমে ছিল নভেম্বরের 1, তারপর আমরা নভেম্বরের 4 তারিখ দেখেছিলাম, এরপরে 8 তারিখ দেখেছিলাম, তারপর দেখেছিলাম 20 তারিখ। অর্থাৎ এই 4টা লেনদেনকেই আমরা শুধুমাত্র আমাদের নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে দেখাবো। তাহলে চলে আসি 1 নম্বরের জাবেদা থেকে। প্রথমে বলা হয়েছে নগদে বিক্রয় করা হয়েছে, এখানে আমাদের টাকার অ্যামাউন্ট ছিল 7,600 টাকা। তাহলে যেহেতু বিক্রয় করা হয়েছে, আমরা নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে দুইটাই লিখতে পারি, অর্থাৎ বিক্রয় লিখতে পারি, আবার সেখানে গ্যাপও রাখতে পারি। এবার দেখো কিভাবে আমরা এটা প্রেজেন্ট করব। আমরা প্রথমে করছি নভেম্বরের 1 তারিখ। তোমরা কেউ চাইলে এখানে বিক্রয় কথাটা লিখতেও পারো অথবা গ্যাপ রাখতে পারো। এখন গ্যাপ কেন আমরা রাখবো সেটার কারণ হচ্ছে, আমরা যেহেতু বিক্রয় করেছি, আমাদের জাবেদাটা কি হচ্ছে, নগদান হিসাব ডেবিট, তাহলে আমরা নগদের ঘরে 7,600 বসালাম এবং বিক্রয় হিসাব ক্রেডিট, তাই আমরা বিক্রয়ের ঘরে 7,600 বসালাম। এখন দেখো এখানে বলা হয়েছে ক্রেডিট হিসাব খাত। আমরা তো অলরেডি বিক্রয়ের নামে একটা কলাম করেছি এবং বিক্রয়টা স্পেসিফিক, এখানে আর আমাদের আলাদা করে বিক্রয়ের নামটা লিখতে হচ্ছে না। তাই এখানে কেউ চাইলে বিক্রয়ের নামটা লিখতেও পারো অথবা চাইলে গ্যাপও রাখতে পারো, দুইটাতেই চলবে, বা দুইটা করলেই, যে কোনো একটা করলেই সম্ভব হবে। এরপর চলে যাচ্ছি নভেম্বরের 4 তারিখে আমরা মালিহা অ্যান্ড সন্সের নিকট থেকে 5,400 টাকা পেয়েছি এবং বার্তা প্রদান করেছি 100 টাকা। তাহলে এখানে লিখব নভেম্বরের 4, এখানে লিখব মালিহা অ্যান্ড সন্স। আমরা টোটাল পেয়েছি 5,400 টাকা, 100 টাকা বার্তা প্রদান করেছি, তার মানে আমাদের টোটাল প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 5,500 টাকা। এরপর চলে যাই 8 তারিখের লেনদেন। 8 তারিখে বলা হয়েছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। তো বিনিয়োগের সুদ প্রাপ্তি হলে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, নগদের ঘরে বসালাম 800 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি 4,000 টাকা। ওকে, তাহলে আমরা প্রথমে নগদের ঘরে বসালাম 4,000 টাকা। এরপর দেখো আমাদের কিন্তু এখানে বিনিয়োগের সুদ নামে কোনো কলাম নেই। যেহেতু বিনিয়োগের সুদ নামে কোনো কলাম নেই, আমরা স্পেসিফিক্যালি এখানে বিনিয়োগের সুদ হিসাবটা লিখে দিব এবং অন্যান্যর ঘরে আমরা এটা বসিয়ে দিব, কারণ অন্যান্যর মধ্যে অন্যান্য সব ধরনের ক্রেডিট হিসাব খাতি এখানে লেখা সম্ভব। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী লেনদেন। 20 তারিখ ঋণ গ্রহণ করা হয়েছে। তাহলে ঋণ গ্রহণ করা হলে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। তাহলে দেখো আবারও সেম কাহিনী, আমরা প্রথমে নগদের ঘরে বসাবো ঋণ বাবদ আমরা গ্রহণ করেছি 10,000 টাকা। সো নগদের ঘরে প্রথমে বসাবো 10,000 টাকা। এরপর যেহেতু আমরা ঋণ নামে কোনো ক্রেডিট হিসাব খাত দেখতে পাচ্ছি না, তাই আমরা অন্যান্যর ঘরে বসাবো 10,000 টাকা। এরপর আমাদের পুরো হিসাবটা ক্লোজ করার পালা, তো আমরা যোগ করে পুরো হিসাবটা ক্লোজ করে দিব। তাহলে প্রথমে যদি আমরা নগদের হিসাবটা যোগ করি তাহলে এখানে আসবে, আচ্ছা তাহলে এখানে আসছে 27,000 টাকা, তারপর এখানে আসছে 100 টাকা, এখানে আসছে 7,600 টাকা, এখানে আসছে 5,500 টাকা এবং এখানে আসছে 14,000 টাকা। আচ্ছা, তাহলে এই হলো আমাদের টোটাল ব্যালেন্সগুলো। আমরা একসাথে সবগুলোকে ক্লোজ করে দিব, ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিব। আচ্ছা, এটা গেল আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। এরপর আমরা দেখব নগদ প্রদান জাবেদা। তাহলে দেখো নগদ প্রদান জাবেদার ছকটা যদি আমরা একটু দেখি, আমাদের প্রায় সেম, দুইটা ছকই, কলামগুলো সেম, তবে একটা একটু ডিফারেন্স আছে। আমাদের নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে এখানে একটা চেক নম্বর দরকার পড়ে, আর এখানে ডেবিট ক্রেডিটগুলো একটু ডিফারেন্ট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স।
ওকে, তাহলে এখন আমরা নগদ প্রদান জাবেদার মধ্যে নিয়ে আসব প্রথমে নভেম্বরের 5 তারিখ, তারপর নভেম্বর 12, 18 এবং 23, এই 4টা হিসাবকে আমরা দেখাবো নগদ প্রদান জাবেদায়। তাহলে প্রথমে আসো অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 500 টাকা। আমরা যদি অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করি তাহলে এটার জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব, অথবা অফিস সাপ্লাইজ হিসাবও লেখা যায়। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো অফিস সরঞ্জাম হিসাব নামে কিন্তু আমরা এখানে ডেবিটে কোনো কলাম দেখতে পাচ্ছি না, যেহেতু অন্যান্যর ঘরে একটা কলাম আছে আমরা অন্যান্যর ঘরে বসালাম, এবং নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। এরপর চলে যাই 12 তারিখ, জামাল ট্রেডার্সকে 3500 টাকার পণ্য নিষ্পত্তিতে 3300 টাকা প্রদান করা হলো। তাহলে নভেম্বরের 12 তারিখ জামাল ট্রেডার্স হিসাব, আমরা টোটাল প্রদান করেছি 3300 টাকা, এবং আমাদের টোটাল প্রদেয় হিসাবের পরিমাণ ছিল 3500 টাকা। তাহলে দেখো আমরা বার্তার পরিমাণ পাচ্ছি কত, 200 টাকা। এরপর চলে যাই 18 তারিখ, অফিসের ভাড়া পরিশোধ করা হলো। তাহলে এখানে জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে সেম ভাবে আমরা ভাড়া হিসাব লিখব এবং অন্যান্যর ঘরে বসাবো। ভাড়া হিসাব বাবদ আমরা প্রদান করেছি 2500 টাকা। সো প্রথমে আমরা অন্যান্যর ঘরে বসাবো 2500 এবং নগদের ঘরে বসাবো 2500 টাকা। যেহেতু ভাড়া নামে কোনো কলাম নেই তাই আমরা নগদের ঘরে লিখে দিলাম। এরপর সবার শেষে আছে 23 তারিখ, 5% বার্তায় চেকে পণ্য ক্রয় করা হয়েছে 30,000 টাকা, এবং এখানে দেখো এই যে একটা চেক নম্বর দেওয়া আছে, তার মানে চেক নম্বরটা আমরা চেক নম্বরের ঘরে লিখব। আচ্ছা, তাহলে নভেম্বর 23 চেক নম্বর হচ্ছে 5302, নভেম্বর 23 5302 চেক নম্বর আমরা এখানে ক্রয় করেছি, এবং ক্রয় করা হলে আমাদের জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় হিসাবও আছে নগদান হিসাবও আছে, তোমরা চাইলে এখানে ক্রয় হিসাব লিখতে পারো অথবা এই নামটা এখানে গ্যাপ রাখতে পারো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে লিখবো 28,500, কারণ এখানে আমাদের 5% ডিসকাউন্টের পরে ক্রয় করা হয়েছে, তাই আমরা 28,500 টাকার শুধুমাত্র এন্ট্রি এখানে করব। ওকে, তাহলে এখন আমরা সবগুলো ক্লোজ করে দিব। প্রথমে এখানে আছে 28,500 টাকা, তারপর আছে 3,500 টাকা, এখানে আছে 3,000 টাকা, এখানে আছে 200 টাকা। এবার এটা যদি আমরা যোগ করে দিই তাহলে টোটাল পরিমাণ পাবো 34,800 টাকা। তাহলে দেখো সবগুলো অ্যামাউন্ট বসালাম এবং বসানোর পরে আমরা পুরোটা এভাবে ক্লোজ করে দিলাম। তাহলে প্রথমে আমরা এখানে দেখে নিলাম কিভাবে আমরা নগদ প্রাপ্তির জাবেদা প্রস্তুত করতে পারি। এরপর আমরা দেখলাম কিভাবে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি। এই দুইটা আইটেম কিন্তু আমাদের নগদান বই থেকে সবচেয়ে সহজ দুইটা আইটেম, এবং এটা আমরা স্টুডেন্টরা প্রত্যেকেই পারি এবং এখানে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকে। তাই প্রথমে আমরা চেষ্টা করব পুরো প্রশ্নটা ভালোভাবে পড়ে আইডেন্টিফাই করে ফেলতে কোন জাবেদাটা বা কোন লেনদেনটা নগদ প্রাপ্তিতে বসবে এবং কোন লেনদেনটা নগদ প্রদানে বসবে। তাহলেই খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারবো। আশা করছি পুরো সৃজনশীল প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।